নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি আমাদের কাশ্মীর সিরিজের আরেকটি নতুন পর্ব নিয়ে। আজ আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিন। শ্রীনগর থেকে যাত্রা করব গুলমার্গের দিকে। তাই আজকের গুলমার্গে পৌঁছানোর পর আর কিভাবে দিনটা কাটালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের বলে নিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশন বেলটি অন করে নিতে, যাতে আগামী ভিডিওগুলির আপডেট আপনারা প্রথমেই পেয়ে যান। আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি যে শ্রীনগর থেকে গাড়ি ভাড়া করে গুলমার্গে একবেলা কাটিয়েই আবার ফিরে আসেন। কিন্তু আগেই বলেছি যে আমরা আগাগোড়াই স্নো লাভার, তাই সেখানে আমরা বরফের মাঝে কাটাবো 3 দিন। মনের সব শখ পূরণ করব, আর যতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। যাওয়ার পথটি বলে নিই, বাজেট ট্রাভেলারদের জন্য বলছি। আমরা শ্রীনগরে বাটমালু থেকে গাড়ি ধরে টানমার্গে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু কিছু কারণে সেদিন ট্রান্সপোর্টটি বন্ধ ছিল, তাই অগত্যা ব্যাকআপ ভাবতে হলো আমাদের। আমরা তখন হোটেল থেকে অটো হায়ার করে চলে গেলাম করিমপুরা, যার খরচ পড়লো প্রায় 250 টাকার মতো। ওই অটোওয়ালাই আমাদের শাটল সার্ভিসের ওখানেই নামিয়ে দিয়েছিল। তো সেখান থেকেই সুমো করে আমরা চলে গেছিলাম টাংমার্গে, যার দূরত্ব হলো প্রায় 40 কিলোমিটারের মতো, আর মাথাপিছু ভাড়াই ছিল 50 টাকা। সেখান থেকে আবার সুমো করেছি আর পৌঁছে যাব গুলমার্গে। টাংমার্গ থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 12 কিলোমিটার, আর ভাড়া বাবদ নিয়েছিল মাথাপিছু 50 টাকা। এখানে কিছু মাথায় রাখার বিষয় আছে। এখানে পরিবহনের গাড়ি মানেই আপনারা শাটল, টাটা সুমো, বোলেরো বা ট্রাভেরা জাতীয় গাড়িতেই যাতায়াত করতে পারবেন। আর যেহেতু পাবলিক ট্রাভেলে যাচ্ছেন, আপনাদের গাড়ি ভর্তি না হওয়া পর্যন্ত ওয়েট করতেই হবে, তাই সময় হাতে নিয়ে চলতে হবে। আর লাস্ট যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, এখানকার মহিলারা কিন্তু অন্য পুরুষদের পাশে বসতে চান না। তখন আপনারা যারা মেল আছেন, সিট বদলে কনসিডারেশন কিন্তু করতে হবে। আমার হাজব্যান্ডকেও করতে হয়েছিল। সম্মান বজায় রেখে চলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবারে আসি প্রাইভেট কার হায়ারের ব্যাপারে। যারা এতটা ঝামেলায় যেতে চান না বা লাক্সারিয়াসলি চলতে পছন্দ করেন, তাদের কোনো ব্রেক না নিয়ে সোজা শ্রীনগর থেকে গুলমার্গে প্রাইভেট কার হায়ার করে চলে যেতে পারেন, যার খরচ পড়বে প্রায় 6 থেকে 7 হাজার টাকার মতো। বরফ ছাড়া পরিষ্কার রাস্তায়, মানে মার্চের লাস্টের দিক থেকে শীতের শুরুর আগে পর্যন্ত। আর যদি বরফের মাঝে শীতের ঠান্ডায় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে চান, তবে ওই টাকা শুধুই পড়বে আপনাদের টাংমার্গ পর্যন্ত। তারপর আরও 5 থেকে 7 হাজার টাকা কিন্তু নেবে গুলমার্গ পর্যন্ত। একটানা গাড়ি চালিয়ে কেউ নিয়েই যাবে না। আর সেফটি পারপাসে গাড়ির চাকায় চেন বাঁধতেই হয়, কিছু স্পেসিফিক গাড়ি বাদ দিয়ে। আর এরকম প্রত্যন্ত অবস্থায় সেখানকার গাড়ি চালকরা মনের ইচ্ছা মতো ভাড়া চেয়ে বসে। পর্যটন শিল্পের ওপরই তো তাদের একটা সার্টেন পার্সেন্টেজ অফ ইনকাম আসে। তাই তাই বার্গেনিং কিন্তু এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের ভালো হাসলার হতে হবে, নইলে খরচ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমাদের এতটা খরচ পড়েনি, কারণ ফার্স্ট অফ অল কোনো বরফ রাস্তায় ছিল না, পরিষ্কার ছিল, আর আমরা পাবলিকলি ট্রাভেল করেছিলাম। এরকমভাবেই রাস্তা পেরিয়ে যাচ্ছি, আর গুলমার্গের আপারবাদ পিকের রেঞ্জগুলি আরও স্পষ্টভাবে চোখে পড়ছিল। মনটা আরও আনন্দে ভরে উঠছিল, জানেন তো। অবশেষে গুলমার্গের ডেজিগনেটেড হোটেলে পৌঁছে গেছি আমরা। এর মাঝে কোনো ভিডিও করিনি, তার কারণ হলো অত্যধিক পরিশ্রম হয়ে গেছিল। গুলমার্গের কার স্ট্যান্ড থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল প্রায় 2.5 কিলোমিটার, আর ওই গাদ বরফ পার করে এসেছি। লাগেজ সাথে ছিল, আর এত ওয়েট নিয়ে সাধারণ পথে হাঁটা আর বরফে হাঁটার মধ্যে আকাশ কুসুম পার্থক্য। ভীষণ পরিশ্রমসাধ্য কাজ ছিল, আর বরফে এই প্রথম হাঁটা ছিল আমাদের কাশ্মীরে। একটু ধাতস্থ হতে তো সময় লাগবেই। আমাদের হোটেলটির নাম ছিল গ্রিন পার্ক। গুলমার্গের চারিদিকে ঢাকা গাদ বরফের মাঝে একটি ছোট্ট আবাসস্থল, যেখানে আমরা আগামী 3 দিন কাটাবো। হোটেলে পৌঁছে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম বাইরের জায়গাটি এক্সপ্লোর করতে।
খুবই ল্যাথার্জিক্যালি চলছি, কারণ মেইন অ্যাডভেঞ্চার আমাদের শুরু হবে পরের দিন থেকে। এই যে এত গাদ গাদ বরফের মাঝে রাস্তা পরিষ্কার করা, এখানে চলাচলের ক্ষেত্রে আপনাদের একটা সতর্কতার কথা শেয়ার করি। এই পথেই কিন্তু সুরক্ষারক্ষীদের গাড়ি যায়। রাস্তা যেহেতু বরফ কেটে পরিষ্কার করা, তাই অতটা চওড়া নয়। তাই সাবধানে চলবেন আর তাদের গাড়িকে জায়গা দিয়ে দেবেন। তাদের অনেক কাজ থাকতে পারে, তারা আছে বলেই আমরা শান্তিতে ঘুরতে পারছি। এখানকার কিছুটা দূরত্বেই রয়েছে তাদের ট্রেনিং বেস ক্যাম্প। সুরক্ষা হেতু আমি কোনো ছবি বা ভিডিও ওখানে আমি তুলিনি। আর তাছাড়া অন্যান্য সমস্ত জায়গার তুলনায় এখানে যখন তখন কিন্তু ক্যামেরা হাতে নেওয়া যায় না। অনেক রেস্ট্রিকশন এখানে আছে, আর তা পর্যটকদের মানতেও হবে। তো এখন আমরা এখানকার রাস্তাঘাট, পথের ডিরেকশন সব অনুসন্ধান করতে বেরিয়েছিলাম, আর সাথে বরফের সান্নিধ্য পেয়েছি। একটু খেলা, লাফালাফি, ঝাপাঝাপি না করলে কি হয়? তো সেটাই করছিলাম, পাগলামো আর কি। তার কিছুটা শেয়ার করছি। যেহেতু এখানে গাদ গাদ বরফ, রাস্তা উঁচু নিচু জায়গা কিছুই কিন্তু আপনারা আগের থেকে ধারণা পাবেন না। তাই এখানে প্রথমত বরফের পিচ্ছিলতা সামলে হাঁটাচলা করবেন। আর এই বরফের ওপর পা বুঝে ফেলবেন। এক পায়ে বেস করে, মানে শক্ত ভিত করে, তারপরেই নেক্সট স্টেপ ফেলবেন। কারণ আপনারা জানেন না ওই বরফটি ফাঁপা হতে পারে। একবার বেকায়দায় পা ফেঁসে গেলে কিন্তু আর পা বার করতে ভীষণ ভীষণ সমস্যা হতে পারে। তাই বরফ দেখলে কিন্তু বুঝে চলবেন, আর তারপরেই মজা করবেন। এখানে তারই কিছুটা ডেমনস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। বরফে এভাবে পা ফেলে বেস এক পায়ে ঠিক করে তবেই চলতে হয়। চকলেটটা দেখো। হয়ে গেল। এই গুলমার্গ হল পীর পাঞ্জল পর্বতমালার একটি কাপ আকৃতির উপত্যকা, যার দূরত্ব শ্রীনগর থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, আর এর উচ্চতা প্রায় 8,694 ফুট।
আর আপনারা কি জানেন এই গুলমার্গের নাম আগে ছিল গৌরীমার্গ, যার অর্থ হলো দেবী গৌরীর পথ। স্থানীয়রা দেবী পার্বতীর প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করতে এই নামকরণ করেছিল। এই পথ ধরে চলে যাওয়া যেত গৌরীশ্বর মন্দিরে, যেখানে বিরাজমান রয়েছেন মহাদেব ও মাতা পার্বতী। ইসলামীয় ইনভেশনের সময় মন্দিরটি ভেঙে ধ্বংস করে ফেলা হয়, আর ১৬ শতকে ইউসুফ শাহ নাম পরিবর্তন করে রাখে গুলমার্গ, মানে ফুলের তৃণভূমি। কিন্তু হিন্দুরা সেই মন্দিরস্থলে তারপরেও দর্শন করতে যেত, তাই মন্দিরটি কেউ কখনো ভুলেই যেতে পারেনি। পরে ১৯১৫ সালে ডোগরার রাজা মহারাজ হরি সিং ওই স্থানেই নতুন করে তার রানী মহারানী মোহিনীবাই সিসোদিয়ার জন্য মন্দির স্থাপন করেন। তারপর থেকেই সেই মন্দিরটি মহারানী মন্দির নামে খ্যাতি পায়। বন্ধুরা, আমরা এভাবেই যতটা সম্ভব এলাকাটা একটু ঘুরে দেখলাম, কিছুটা ধারণা করে নিলাম। মূল স্ট্যান্ড থেকে যেহেতু আমরা এতটা দূরে, বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলেই আমাদের এই একটাই গন্তব্য হলো এই হোটেল। কারণ অন্ধকার নেমে আসার সাথে সাথে বেরিয়ে আসে কিছু হিংস্র বুনো কুকুর, ও কপাল আরও ভালো থাকলে দেখা পেতে পারেন ভাল্লুকের। অবশ্য সেইটা প্রাণদায়ী সুযোগ কিন্তু হবে না। তো আজকের জন্য এতটাই। আগামী পর্বে নিয়ে আসবো আমাদের আরও অ্যাডভেঞ্চারের বিভিন্ন গল্প ও ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।